শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় ১৭ নভেম্বর। অভিযোগ গঠনের পর দীর্ঘ ৩ মাস ধরে যুক্তিতর্কের পর অবশেষে জুলাই গণহত্যার দায়ে পালানো শেখ হাসিনার মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামী সোমবার। এছাড়া ১৫ সেনা কর্মকর্তার রায়ও সামনে ঘোষণা হতে যাচ্ছে। পলাতক হাসিনা এবং তার রেখে যাওয়া দোসর ১৫ সেনা কর্মকর্তা যারা বর্তমানে কারাগারে বন্দী আছেন, সবাইকে যিনি হাতে হাত করা পরিয়েছেন এবং সামনে পড়াতে যাচ্ছেন তিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবার তিনি আরও বড় একটা খেলা খেললেন, যার চালে পড়তে যাচ্ছে হাসিনা সেনাপ্রধান এবং ১৫ সেনা কর্মকর্তা। চলুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবাল চাল দেখে আসি। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন। হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন। ১৬-১৭ নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী ১৭ নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাটোয়ারি বললেন যে আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট, অথচ আওয়ামী লীগ রাজপথে নাই। তারপরও সেই আওয়ামী লীগের ভয়ে কিভাবে দৌড়ে হাসনাত আব্দুল্লাহ গাড়িতে উঠে পালালেন সেই ভিডিওটা আমি দেখাবো। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা প্রতিবাদ করেছেন। আজকে যে আমরা কর্মসূচি দিয়েছিলাম লকডাউন, এই কর্মসূচিতে আমাদের আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন। আসসালামু আলাইকুম, টিএম নিউজ 24-এ আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তুলে ধরব। রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন আলোচিত বিষয় সবকিছু চেষ্টা করব নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করতে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দাবাল চাল দেখে আসি। ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন শেষ পর্যন্ত। এবার আর রক্ষা নেই গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা। এসি প্রিজন ভ্যানে চলাফেরা কিংবা বিশেষ হেফাজতে থাকলেও তাদেরকে বাঁচাতে পারবে না আইনের কোনো ফাঁকফোকর, কারণ একে একে তাদের আইনজীবীরাই এই গুরুত্বপূর্ণ মামলা থেকে সরে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে নৈতিক কারণে সরে গেছেন গুরুত্বপূর্ণ এক আইনজীবী। আওয়ামী লীগের সময় অপহরণ ও গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে লড়বেন না ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। গত ৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের নাম প্রত্যাহারের জন্য আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আদালত থেকে বের হয়ে সারওয়ার হোসেন বলেন, ১৫ জন সেনা কর্মকর্তার পক্ষে আমরা ৫ জন আইনজীবী ওকালতনামার সাবমিট করেছিলাম ২২ অক্টোবর। পরবর্তীতে দেখলাম আমি নিজে একটি অভিযোগ করেছিলাম, সেই অভিযোগের আসামি এই মামলারও আসামি। তিনি বলেন, পেশাগত নৈতিকতা ও আচরণ বিধি অনুযায়ী আমার ডিফেন্স আইনজীবী হওয়ার কোনো সুযোগ নেই। সেই প্রফেশনাল কন্ডাক্ট এবং এথিক্স অনুযায়ী এবং আইসিটি বিধান অনুযায়ী আজকে একটা আবেদন করেছি। ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ করেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলা ৩টির মধ্যে ২টি ক্ষমতাচ্যুত স্বৈরাচার আওয়ামী সরকারের শাসনামলে গুম, নির্যাতনের মাধ্যমে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার, অন্যটি জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানী রামপুরা ও বনশ্রী এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সম্পর্কিত। এসব মামলার সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ মোট ৩২ জন আসামি। তাদের মধ্যে ১৫ সেনা কর্মকর্তা বর্তমানে ঢাকা সেনানিবাসে ঘোষিত সাবজেলে রয়েছেন। গুম, নির্যাতনের ঘটনায় করা ২টি মামলার একটিতে আসামি ১৭ জন। যদি গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সকল আইনজীবী একযুগে সরে দাঁড়ান, তাহলে সেটি শুধু ন্যায় বিচারের জন্য নয়, পুরো রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়ঙ্কর সংকেত হয়ে দাঁড়াবে। এই ঘটনার প্রতিটি দিক হবে বিস্ফোরক, কারণ এতে আইন, রাজনীতি, সেনা অভ্যন্তরীণ সম্পর্ক একটি আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনেও কাঁপন ধরাবে। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এমন নজির দেখা যায়নি, যেখানে রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানের সদস্যদের আইনজীবীরাও দল বেঁধে বিচারের মাঠ ছেড়ে দিয়েছেন। এই ঘটনাকে অনেকে দেখবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ও ন্যায় বিচারের প্রতি আস্থার ভয়াবহ পতন হিসেবে, আবার কেউ কেউ মনে করছেন এটি এক ধরনের অন্তঃকলহের বহিঃপ্রকাশ, যেখানে সেনাবাহিনীর ভিতরে বিভাজন তৈরি হচ্ছে। যত কিছুই হোক, গুম ও অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষের আইনজীবীরা যখন
যখন একে একে মামলা থেকে সরে দাঁড়াতে শুরু করবেন, তখন পুরো দেশের আইনি ও প্রশাসনিক অঙ্গনে নেমে আসবে তীব্র আলোড়ন। এই দৃশ্য যেন নতুন এক অধ্যায়ের সূচনা, যেখানে নৈতিকতার দায়বদ্ধতা আইনি কৌশলকে ছাপিয়ে গেছে। দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সেনা কর্মকর্তারা আইনগত সুবিধা পেতে অনেক প্রভাবশালী ব্যারিস্টার ও সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে মানবাধিকার সংগঠনগুলোর চাপ, আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ এবং জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের মুখে এসব আইনজীবীদের উপর নেমে এসেছে এক অঘোষিত সামাজিক বর্জন। ফলে অনেকেই বলছেন এটি কেবল আইনি সিদ্ধান্ত নয়, বরং নৈতিক জাগরণের প্রতিচ্ছবি। আইনজীবীরা বলছেন তাদের পেশার মূল ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অপরাধ ঢেকে রাখা নয়। গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধী অভিযুক্তদের পক্ষে দাঁড়ানো মানে অন্যায়কে বৈধতা দেওয়া। এই উপলব্ধি তাদের সরে দাঁড়ানোর মূল কারণ। সবাই সরে না দাঁড়ালেও একাধিক আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন তারা সেনা কর্মকর্তাদের ফাইল হাতে পেয়ে যে বিবরণ দেখেছেন তাতে ভয়ঙ্কর বাস্তবতা ফুটে উঠেছে। অনেক নিখোঁজ ব্যক্তির নামে অপারেশনাল কভার দেখানো হয়েছে, আবার কোথাও কোথাও মিথ্যা গুলির বিনিময়ের গল্প সাজানো হয়েছে। এসব তথ্যের মুখোমুখি হয়েছেন তারা নিজের বিবেকের কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রবল অস্থিরতা, কারণ আইনজীবীরা সরে যাওয়ায় তাদের মামলার কার্যক্রম থমকে গেছে। নতুন কাউকে নিয়োগ দেওয়া কঠিন হয়ে পড়েছে, কারণ কেউই এখন গুম ও খুন ট্যাগযুক্ত আসামির পক্ষ নেওয়াকে নিরাপদ মনে করছে না। ফলে আইনি লড়াইয়ের পাশাপাশি শুরু হয়েছে সামাজিক ও মানসিক যুদ্ধ। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ভাবমূর্তিতেও গভীর প্রভাব ফেলেছে। সেনা সদর এখন এক ধরনের অস্বস্তিকর নীরবতা বজায় রেখেছে। তারা চায় না এই ঘটনাগুলো জনসম্মুখে আরও বড় আকারে প্রকাশিত হোক, কারণ এতে প্রশ্ন উঠেছে পুরো বাহিনীর মানবাধিকার রেকর্ড নিয়ে। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাদের অংশগ্রহণ নিয়েও নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল যদি এই অভিযোগগুলোকে সাংগঠনিক অপরাধ হিসেবে দেখে, তাহলে জাতিসংঘের দরজা আংশিক বন্ধ হয়ে যেতে পারে, যা বাংলাদেশের জন্য বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা হবে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আইনি মহলে। দীর্ঘদিন ধরে যেখানে ক্লায়েন্টই সর্বসর্বা এই ধারণা বলে চলে আসছিল, সেখানে এখন অনেক আইনজীবী বলছেন ন্যায় বিচার বিক্রির বস্তু নয়। তরুণ আইনজীবীরাও সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন, আমরা অপরাধীদের নয়, নিরপরাধীদের পক্ষে। এই নতুন প্রজন্মের নৈতিক অবস্থান সমাজে এক ধরনের আস্থা ফিরিয়ে এনেছে। সব মিলিয়ে গুম ও খুনের অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী সরে দাঁড়ানোর কোনো এক ঘটনার প্রতিফলন নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার এক যুগান্তকারী বার্তা। এটি দেখিয়ে দিয়েছে ক্ষমতা বা প্রভাব নয়, শেষ পর্যন্ত বিবেকই মানুষের সবচেয়ে বড় বিচারক। এবং এই বিবেকের জাগরণই হয়তো আগামী দিনে আমাদের রাষ্ট্র ও বিচার ব্যবস্থাকে নতুন এক নৈতিক পথে নিয়ে যাবে, যেখানে ন্যায় বিচার শুধু কথা বলে নয়, বরং জীবন্ত বাস্তবতা হয়ে উঠবে। তবে এর কিছু নৈতিকতার প্রভাবও পড়বে, বিশেষ করে এর রাজনৈতিক প্রতিক্রিয়া হবে বিস্ফোরক। গুম ও খুনের মতো সংবেদনশীল মামলাগুলো সাধারণত উচ্চ পর্যায়ের নির্দেশনা ছাড়া সম্ভব নয়, এমন ধারণা সমাজে প্রথিত। আইনজীবীরাও যদি হঠাৎ করে সরে দাঁড়ান, তাহলে জনমনে সন্দেহ তৈরি হবে যে তারা হয়তো চাপে পড়ে বা ভয়ে সিদ্ধান্ত নিয়েছিল। সরকার বিরোধী দলগুলোর সঙ্গে এই ঘটনার রাজনৈতিক ফয়দা লুটতে চেষ্টা করবে। বিদেশে মানবাধিকার সংস্থা, জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার কমিশনও এই ইস্যু নিয়ে উদ্বেগ জানাবে। এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আবারও সংকটে পড়বে। এই ধরনের মামলায় অভিযুক্তরা সাধারণত প্রভাবশালী ইউনিটের কর্মকর্তা, যেমন গোয়েন্দা ব্যুরো, সামরিক প্রধান বা বিশেষ নিরাপত্তা শাখার। তাদের বিচারের অগ্রগতি বা পরিণতি সেনাবাহিনীর ভেতরের মনোবলকেও প্রভাবিত করে। আইনজীবীরা সরে গেলে বার্তা যাবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আর তাদের পাশে নেই। ফলে অভিযুক্তরা নিজেদের বলির পাঠা মনে করবে, আর তাদের সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়বে ভয় আর ক্ষোভ। এটি দীর্ঘমেয়াদে সেনা প্রশাসনিক কাঠামোই অস্থিরতা সৃষ্টি করবে। কিছু কর্মকর্তা হয়তো ভাবতে শুরু করবেন, আজ ওদের, কাল হয়তো আমাদের। এছাড়া বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়বে। আইনজীবী না থাকলে মামলার শুনানি বিলম্বিত হবে। নতুন করে আইনজীবী নিয়োগ, ডকুমেন্ট হস্তান্তর, পুনরায় হাসিনার সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন। 16-17 নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী 17 নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার
বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ। শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং 14 দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে। রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গত 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানিয়ে চোখ রাখুন নিউজ 365-এ। সভ্য সমাজে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন আইএমএর জাহিলিয়াতের যুগের আগেরও বর্বরতাকে ছাড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 24-এর গণ অভ্যুত্থান আমরা ফেসিবাদকে নির্মূল করেছি, স্বৈরাচারকে নির্মূল করছি এবং আগামীর বাংলাদেশ আমরা ইনসাফ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, স্বৈরাচার মুক্ত, ফেসিবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়, বর্তমান এই জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ডিক্লারেশন দিয়ে অগ্নিসন্ত্রাস, পেট্রোল সন্ত্রাস এবং খুন রাহাজানি করার জন্য মাঠে নামতেছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি সেনা প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেনাবাহিনীর কাজ কি? তাহলে তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে? প্রশাসনের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমার একটা প্রশ্ন, তারা কার ইন্ধনে, কিসের শক্তিতে? সামাজিক মাধ্যমে 1 সপ্তাহ আগ থেকে ঘোষণা দিয়ে তারা আগামীকাল মাঠে নামবে। এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাহলে আমাদের সেনাবাহিনী মাঠে থাকার দরকার নেই, তারা ব্যারাকে ফিরে যাক। তারা থাকাকালীন যদি এরকম সন্ত্রাস ডিক্লারেশন দেওয়া হয়, তাহলে এই দেশের সার্বভৌমত্বের, দেশের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা কারা দিবে? দেশের সার্বভৌমত্ব, দেশের জানমালের নিরাপত্তার স্বতন্ত্র প্রহরী হলো আমাদের সেনাবাহিনী। আমরা 111 দেখেছি। 111-এর সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন প্রধান ফখরুদ্দিন আহমেদ, এখনও আমাদের একজন আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি বিশ্ববরেণ্য, বিশ্ব নেতৃত্বের সবচেয়ে বেশি পপুলারিটি প্রিয়। এখন ওই সময় একজন সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ, এখনও একজন আছেন ওয়াকারুজ্জামান। তখন যদি সমস্ত এমপি, মন্ত্রী, দুর্নীতিবাজ, আমলা কামলা, সচিবরা, সমস্ত রাজনীতিবিদরা, সমস্ত সন্ত্রাসীরা বাঘে মহিষে এক গাঁটে পানি খেয়ে এক গর্তে লুকিয়ে থাকতে পারে, এখন কেন সবাই ওপেনে এসে অগ্নিসন্ত্রাস করে? এখনও তো সেনাবাহিনী মাঠে আছে, সেনাপ্রধান মাঠে আছে। তা আমি এই ব্যর্থ সেনাপ্রধান দেখতে চাই না। আমি বলবো আপনি পদত্যাগ করুন, এই জাতিকে মুক্তি দিন। এই জাতির সন্ত্রাস থেকে এই জাতীয় নিরাপত্তাকে আপনি বিঘ্নিত করতেছেন, আপনি পারতেছেন না, আপনি ব্যর্থ হয়েছেন এই অগ্নিসন্ত্রাস নির্মূল করতে, এই ফেসিবাদদের নির্মূল করতে। একটা ফেসিবাদ সন্ত্রাসী, একটা দুর্নীতিবাজকে আপনারা ধরতে পারেন না এখন পর্যন্ত। গুম, খুন, হোতাদেরকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন। সেনাবাহিনী আমাদের গৌরবের, আমাদের সম্মানের, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। ক্যান্টনমেন্ট পবিত্র জায়গা, সেখানে আপনারা গুম, খুন, হোতাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতিবাজরা অভয়ারণ্য বানিয়েছেন। ক্যান্টনমেন্টকে আপনারা দুর্নীতির সূতিকাগার বানিয়েছেন। গুম, খুনিদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন। আমরা ক্যান্টনমেন্টকে পবিত্র করতে চাই। এই ক্যান্টনমেন্টকে এবং এই সেনাবাহিনীকে পবিত্র করতে হলে, এই কলঙ্ক মোচন করতে হলে দুর্বৃত্ত জেনারেলদেরকে ফাঁসি দিতে হবে। যারা গুম খুনের সাথে জড়িত, যারা ফেসিবাদের দুর্নীতির সাথে জড়িত, যারা পিলখানা গণহত্যার সাথে জড়িত, প্রত্যেকটা জেনারেলকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তাইলে সেনাবাহিনী কলঙ্কমুক্ত হবে, নয়তো শতাব্দীর পর শতাব্দী সেনাবাহিনীর এই কলঙ্ক বয়ে বেড়াতে হবে। আমি বর্তমান সেনাপ্রধানের পদত্যাগ চাই। উনি সম্পূর্ণ অযোগ্যতা প্রমাণ দেখিয়েছেন। উনি কি করে? খুনি, সে প্রেসিডেন্ট হোক, মন্ত্রী হোক, জেনারেল হোক, মিনিস্টার হোক, খুনি তাকে আদালতে উঠাতে হবে হ্যান্ডকাপ পরাইয়া, তাকে আদালতে উঠাতে হবে সাধারণ প্রিজন বেনে। কিন্তু আইন সবার জন্য সমান, এটা তারা এই সুশীল সমাজ, এই সেনাবাহিনী প্রধান, এই আমাদের এই বর্তমান বাস্তবতা আইন এটাকে মিথ্যা প্রমাণিত করেছে। আইন সবার জন্য সমান না। আইন হলো সাধারণ জনগণের জন্য নিষ্ঠুরতা আর ভিআইপিদের জন্য বিলাসিতা। তাদেরকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে আদালতে উঠানো হয়েছে, স্যুট প্যান্ট টাই পরাইয়া। তাদের জন্য সাবজেল, মানে সেনা সদরের কোয়ার্টারকে সাবজেল করেছে, যেটা সম্পূর্ণ আইনের পরিপন্থী, যেটা সম্পূর্ণ মানবতার, মানবিকতার, গণতন্ত্রের পরিপন্থী এবং এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলবো এই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে সাধারণ জেলখানায় রাখা হোক,
তাদেরকে পরবর্তী শুনানিতে আদালতে যেন উঠানো হয় হ্যান্ডকাপ পরাইয়া। এইটা আমি এই অপরাধ ট্রাইব্যুনাল আইনের কাছে আবেদন জানাচ্ছি, রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি। তাদেরকে যদি ভিআইপি দেওয়া হয় তাহলে সাধারণ জনগণ যারা খুনি দর্শক তাদের কি অপরাধ? তাদের কেন হ্যান্ডকাপ পরায় ডান্ডা বেরি পরায় উঠাইতে হইব? তাদেরও এসি গাড়িতে উঠে দেব, তারাও এই দেশের নাগরিক, তারাও এই দেশের ট্যাক্স দেয়। তাই আমি বলবো এই বর্তমান সরকারকে, যে ফেসিবাদ আমরা নির্মূল করেছি, এই ফেসিবাদ যাতে আগামীতে আর মাঠে নামতে না পারে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হোক। প্রশাসনকে বলবো আপনারা সচেষ্ট থাকেন, কার ইন্ধনে কার সমর্থনে তারা এগুলি করার আস্কারা পাচ্ছে এটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনেন। এবং যারা গুম খুনের সাথে জড়িত, বিডিআর গণহত্যার সাথে জড়িত, শাপলা চত্বরের গণহত্যার সাথে জড়িত এবং জুলাই বিপ্লবের গণহত্যার সাথে যারা জড়িত, তাদেরকে অনতিবিলম্বে শুধু আইনের আওতায় এনে বিচার করলেই হবে না, ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা 5ই আগস্ট গণভবন স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে, আমরা সবাই সন্তুষ্টি আত্মতৃপ্তি, কিন্তু না, এখনও ফেসিবাদ মুক্ত হয় নাই। এখনও মূল পয়েন্ট বঙ্গভবন, এখনও ফেসিবাদের দোসর বসে আছে, এখনও স্বৈরাচারের দোসর বঙ্গভবনে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এখনও ফেসিবাদের স্বৈরাচারের দোসর তাদের নিয়োজিত কোটালীপাড়ার আত্মীয়তার কোটায় নিযুক্ত সেনাপ্রধান এখনও বহাল তবিয়তে আছে। এই দুইজনের কারণেই ফেসিস্ট বাহিনী, স্বৈরাচার বাহিনী সাহস পায়। এই দেশে তারা আবার আসবে, তারা আবার অরাজকতা সৃষ্টি করবে, তারা আবার দেশ চালাবে, তারা আবার নির্বাচনে অংশ নেবে। এই দুজনের কারণে আমি এই দুজনের পদত্যাগ চাই এবং জনগণকে বলবো স্বতঃস্ফূর্তভাবে আপনারা প্রস্তুত থাকুন, দেশকে নিরাপদ করুন। আমরা যে জঞ্জাল মুক্ত করেছি, ইনশাল্লাহ এই জঞ্জালকে আর এই দেশে ফিরে আসতে দেব না। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই, গুম খুন মুক্ত একটা বাংলাদেশ। এটাই ছিল আজকের রাজনৈতিক আপডেট। পরবর্তী ঘটনাবলী ও আরও বিশদ বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। আপডেটগুলো সবার আগে পেতে টিএম নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।